বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকেই স্বাগতম। করোনা কালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। যে সকল প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসে যোগদান করেছে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটি আমাদের এই কোর্সের দ্বিতীয় ক্লাস। নিউক্লিয়ার ফিজিক্স আমাদের কোর্স এবং এর কোড নাম্বার হচ্ছে 232709। আর যে চ্যাপ্টারের উপরে আমাদের আলোচনা চলছিল সেই চ্যাপ্টার হচ্ছে বেসিক প্রপার্টিজ অফ নিউক্লিয়ার। এটার উপরে একটা ক্লাস হয়েছে, এটি আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরু করা যাক, আমাদের আলোচনায় আসি আমরা। চ্যাপ্টারের নাম আছে নিউক্লিয়াসের সাধারণ ধর্মাবলী। তো এখন এখান থেকে আমরা একটু অ্যাটেনশন দিয়ে শুনবো আমাদের আজকের এই আলোচনা। পারমাণবিক ভর একক এবং এর সমতুল্য শক্তি, অ্যাটমিক মাস ইউনিট অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট এনার্জি। পারমাণবিক ভর একক, এটাকে AMU বলা হয়। পারমাণবিক রেঞ্জে আমরা বারবার কেজি, গ্রাম ইত্যাদি ব্যবহার করব না, আমরা ব্যবহার করে থাকি AMU ইত্যাদি। এখন এই একক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একটি কার্বন পরমাণুর ভরের 12/1 ভরকে পারমাণবিক ভর একক বা AMU। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তো বলা হয়েছে ডেফিনেশনে যে একটি কার্বন পরমাণুর ভরের 12/1 ভরকে বলা হয় পারমাণবিক ভর একক। তাহলে একটি কার্বন পরমাণুর ভর আমাকে প্রথমে বের করতে হবে, তারপরে তাকে 12 দিয়ে ডিভাইড করে যা আসবে সেটি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এখন একটি কার্বন পরমাণু কোথায় পাওয়া যাবে? এখানে বলা আছে যে 1 মোল কার্বন পরমাণুতে কার্বনের পরমাণুর সংখ্যা হলো 6.023 ইন্টু 10⁻23। এটা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা জানি প্রত্যেক পদার্থের 1 মোলের পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এবং বলা আছে যে 1 মোল কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম অথবা 12 গ্রাম, অর্থাৎ 12 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এত সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এই যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 ইন্টু 10⁻³ কেজি। তাহলে একটি কার্বন পরমাণুর ভর হবে 12 ইন্টু 10⁻³ কেজি ডিভাইড 6.023 into 10⁻23, that is a 1 AMU। আমরা আগেই বলেছিলাম একটি কার্বন পরমাণুর ভর যা আসবে তাকে 12 ভাগ করতে হবে করে, 1 ভাগ হচ্ছে 1 AMU। তাহলে আমাদের এখানে আসছে হলো 12 into 10⁻³ কেজি ডিভাইড 6.023 into 10⁻23 divide 12, that is 1.66057 into 10⁻27 কেজি, অর্থাৎ 1 AMU is equal to 1.66057 into 10⁻27 কেজি। 1 AMU। এখন 1 AMU এর সমতুল্য শক্তি যা জুল এককে, আমরা জানি আইনস্টাইনের ইকুয়েশন থেকে E is equal to mc², that is m1 AMU সমান আমরা যেটা পেলাম 1.66056 into 10⁻27 into speed of light 2.9979 into 10⁸ স্কয়ার। আবার আমরা জানি ইলেকট্রন ভোল্ট শক্তির আরেকটি একক, এটার সাথে জুলের সম্পর্ক হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট is equal to 1.6022 into 10⁻19 জুল। দ্যাট ইজ আমরা এই ইকুয়েশন অনুযায়ী যদি আসি, E is equal to 1.66056 into 10⁻³ into c² divide 1.6022 into 10⁻19 জুল পার ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা ভাগ করা হয়েছে, দ্যাট ইজ এখানকার জুল আর এখানকার জুল চলে যাবে, আর এটা যেহেতু নিচে আছে এটা উপরে চলে আসবে এবং এর মান হবে
931.480 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। পাওয়ার 10 to the power 6 কে আমরা নিয়ে আসবো হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে, দ্যাট ইজ 931 into 48 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্যাট ইজ আমরা এখানে মোস্তাক আহমেদ তোমাকে স্বাগতম, তোমাকে দেখা যাচ্ছে। সুতরাং 1 AMU এর সমতুল্য শক্তি হচ্ছে, আমরা কেজিতেও নিতে পারি আবার এনার্জিতেও নিতে পারি। এনার্জি এবং মাস দুইটা পরস্পর রূপান্তরযোগ্য। আমরা নিউক্লিয়ার ফিজিক্স এটা শিখেছি বা নিউক্লিয়ার ফিজিক্স এটা আমরা বলে থাকি বা এটা প্রমাণ করে আমরা দেখে থাকি। আফসানা সুলতানা তোমাকেও আঁখি, হ্যাঁ হ্যাঁ এবার নামটা দেখা যাচ্ছে, ওই সময় ডিভাইসের নাম আসছিল। দ্যাট ইজ আমরা ফাইনালি বলতে পারি 1 AMU ইজ দ্য ইউনিট অফ মাস। এটা কেজিতে যদি হয় 1.660.057 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর এনার্জিতেও আমরা বলতে পারি 931.48 MeV। আরো কারা আছে তাদেরকে দেখা যায় কিনা, তাদেরকে দেখা যাচ্ছে না, তারা মাইক্রোফোনের সাথে সাথে ক্যামেরাও বন্ধ করে রেখে দিয়েছে। ক্যামেরাটা খোলা থাকলে ভালো হতো, দেখতে পাইতাম কারা কারা আছে। এই যে আমাদের এখানে দিবা আছে, আর কে আছে বোঝা যাচ্ছে না। এনিওয়ে যারা যারা আছে তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তাহলে 1 AMU সম্পর্কে আমরা জানলাম, ভর দিয়েও জানলাম। এখন নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর বলতে দেখো একটু প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলকে বোঝানো হয়েছে, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন ছাড়া আর কিছু ভাবে বলবো নাই, যদিও আছে। তাহলে মোটামুটি ভাবে একটি নিউক্লিয়াসের ভর প্রোটনের ভরের অখণ্ড গুণিতক। আমরা নিউক্লিয়াসের ভর হিসাব করার সময় নিউট্রনের ভর আর প্রোটনের ভরকে ইউজুয়ালি আমরা প্রায় সমান ধরে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ইকুয়েশন, মাস অফ নিউক্লিয়াস ক্যাপিটাল N ইন্ডিকেটস দ্য নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু A ইনটু মাস অফ প্রোটন। প্রোটনের ভরকে ভর সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল। অর্থাৎ এখানে আমরা প্রোটনের ভরকেই প্রোটন এবং নিউট্রন উভয়ের ভরের সমান ধরে নিচ্ছি। আর mn হচ্ছে নিউক্লিয়াসের ভর, and p নিচে দিস ইজ দ্য মাস অফ দি প্রোটন। তাহলে এটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর হচ্ছে প্রোটনের ভরের সরল গুণিতক, এবং যাকে দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে ওই নিউক্লিয়াসের ভর সংখ্যা দিয়ে। নেক্সট নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জ হিসাব করা আমাদের জন্য সহজ, কারণ নিউক্লিয়াসের নিউট্রনের তো চার্জ নাই, শুধু প্রোটনের চার্জ আছে। তাহলে প্রোটনের চার্জকে প্রোটনের সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের নিউক্লিয়াসের চার্জ বের হয়ে যাবে। মানে এই কথাটা এখানে বলা হয়েছে, নিউক্লিয়াসের চার্জ বলতে এর ভিতরে অবস্থিত প্রোটনের চার্জকে বোঝানো হয়, সিন্স নিউট্রন ইজ এ চার্জলেস পার্টিকেল। তো পারমাণবিক সংখ্যা z এবং চার্জের এককে যদি ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে একটি নিউক্লিয়াসের চার্জের পরিমাণ হবে Ze। নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ঘনত্ব, এটা আমরা আরেকটু ভালো করে দেখি। গাইগার ও মার্লস্টনের আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা হতে 1911 সালে রাদারফোর্ড নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করে থাকেন, এবং আমরা বলছিলাম নিউক্লিয়াস রাদারফোর্ডই আবিষ্কার করেছেন, এবং রাদারফোর্ড আবার এটা ব্যাসার্ধ নির্ণয় করেছেন। তার গণনা অনুসারে আরো কেউ কেউ আমাদের সাথে পার্টিসিপেট করতে আসছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10 টু দি পাওয়ার মাইনাস 14 মিটারের চেয়ে কিছু কম। তিনি ছাড়া আরো অনেকেই তখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সকলের মতেই নিউক্লিয়াসের আয়তন এর ভর সংখ্যা a এর সমানুপাতিক। এবং নিউক্লিয়াসের মডেল অনুসারে আমরা পরবর্তীতে দেখবো যে নিউক্লিয়াস ইউজুয়ালি গোলক আকৃতির বা গোলাকার বলা হয়ে থাকে, স্পেয়ারের মতো। তো যেহেতু স্পেয়ার, সেই জন্য তার ব্যাসার্ধের কথা এখানে আসছে। গণনা অনুসারে বলা হয়েছে যে সকলেই বলছে মোটামুটি যারা এই পরীক্ষা করেছেন যে নিউক্লিয়াসের আয়তন এর ভর সংখ্যার সমানুপাতিক। এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর হলে এর আয়তন ভি। যেহেতু গোলক, গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। সবাই আসছো, ঠিক আছে, তোমাদেরকে দেখছি। দ্যাট ইজ নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর হলে এর আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। আর সকলেই বলেছিল যে আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। তাহলে আয়তন 4/3 পাই আর কিউব, দ্যাট ইজ আর কিউব ইজ প্রপোর্শনাল টু 4/3 পাই ইজ এ কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি লিখি যে 4/3 পাই আর কিউব, আমরা লিখতে পারি, আর এই কনস্ট্যান্টের জন্য এখানে প্রপোর্শনাল সাইন ব্যবহার করে লিখছে আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ, অথবা আর ইজ প্রপোর্শনাল টু a 1/3, যেহেতু এটা কিউব রুট করা হয়েছে। এখন এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট উঠাই ফেলছি, আর ইজ ইকুয়াল টু এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এবং এটা হচ্ছে আর নট। এখানে আর নট একটি ধ্রুব সংখ্যা,
এবং আর নটের মোটামুটি মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার, এবং আমরা জানি -15 থাকলে এটাকে ফার্মি বলা হয়ে থাকে, এবং এইখান থেকে আমরা এটাকে বলতে পারি 1.2 ইন্টু 1.2 ফার্মি। সুতরাং যেটা পাওয়া যাচ্ছে আর ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু এ 1/3 ফার্মি, অর্থাৎ যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস নির্ণয়ের জন্য এটি একটি ফর্মুলা। If capital R indicates the radius of that nucleus, 1.2 is a number and A is the atomic mass of that nucleus, 1/3 is the power. And this is the formula he is using to calculate the radius of any nucleus. আর কেউ আছে, আমরা আরেকটু দেখি এইদিকে। কেউ লাইভে নাই, মানে সবাই আছে কিন্তু ক্যামেরা অন নাই, সেজন্য আমরা সাইমা সুলতান আখির কাছে শুনতেছি, আপনি গেলাম। চালায় যান। সবাই আছে স্যার। নেক্সট ঘনত্ব নির্ণয় করি আমরা এখন নিউক্লিয়াসের। আমরা কি দেখে আসছি? নিউক্লিয়াসের ভর দেখে আসছি, নিউক্লিয়াসের চার্জ দেখে আসছি, এবং নিউক্লিয়াসের আমরা এখন দেখবো হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়। ঘনত্ব অনেক, নিউক্লিয়াসের ঘনত্ব এখানে আরো একজন আসছে, আমরা এডমিট করি। নিউক্লিয়াসের আয়তন হচ্ছে বি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, আর সমান আমরা জানি আর নট এ 1/3, এটার উপরে কিউব দেওয়া হলো, দ্যাট ইজ 4/3 পাই আর নট কিউব এ 1/3, আর কিউবে চলে গেল, রইল হচ্ছে এ। এবং ঘনত্ব উই নো দ্যাট ডেনসিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম আর এখানের যে ভি ক্যালকুলেটেড ভ্যালু যেখানে দেখানো হচ্ছে 4/3 পাই আর কিউব আর নট কিউব এ, এটাকে আমরা নিচে বসিয়ে দিলাম, এন্ড দিস ইজ দ্য ডেনসিটি অফ দি নিউক্লিয়াস। এবং এটার একটা কম্পারেটিভ ক্যালকুলেশন আছে আমাদের এখানে, যে নিউক্লিয়াসের ডেনসিটি কত সেটা আমরা এখানে বের করে দেখাচ্ছি। ক্যালকুলেশন একটু ভুল টুল যদি হয় তোমরা কারেকশন করে নিবা। কার্বন পরমাণুর ক্ষেত্রে মাস হচ্ছে 12 into 1.66056 into 10⁻⁻27 kg, আর কমনলি আমরা বলে থাকি যে আর নট ইজ ইকুয়াল টু 1.2 into 10⁻⁻15 মিটার, আর কার্বনের ক্ষেত্রে এ 12 আমরা জানি। সুতরাং ঘনত্ব ভর বাই আয়তন, ভর তো আমরা এই যে এখানে যে সংখ্যাটা আছে 12 into 1.66056 into 10⁻⁻27 বাই আয়তন হচ্ছে 4/3 পাই, এটা কিন্তু উপরে 4/3 একটা সংখ্যা, এখানে আরেকটা ব্র্যাকেট দিলে ভালো হতো, পাই ইনটু আর, আর সমান সমান হচ্ছে আর নট, আর নট মানে হচ্ছে 1.2 into 10⁻⁻15 আর নট কিউব ইনটু 12, এই আমাদের ফর্মুলা যেটা আছে। আর কেউ আসলো নাকি? কি রেইজ হ্যান্ড, এগুলো আমি বুঝি না। তাহলে রেজাল্ট আসছে 2 into 10⁻17 কেজি। এখানে আমার ভুল থাকতে পারে, একটু চেক করে দিবা যে এটা 17 নাকি 17 or 27। তাইলে আমরা একটু ডেনসিটি ক্যালকুলেশন করে আসলাম। এই এখন যে টপিকটা আমাদের সামনে আসছে, ভর ঘাটতি, মাস ডিফেক্ট, এটা পদার্থ নিউক্লিয়ার ফিজিক্সের জন্য খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা ন্যাচারালি কি ঘটে সেটা বোঝার জন্য এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। ভর ঘাটতি হচ্ছে নিউক্লিয়াস গঠিত হয় যে সকল কণা নিয়ে, তাদেরকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, প্রোটন এবং নিউট্রন। তো একটা নিউক্লিয়াস গঠিত হইতে গেলে যে কয়টা প্রোটন আর নিউট্রন লাগে, সেই প্রোটন এবং নিউট্রন গুলো যদি আমরা আলাদা আলাদা করে ভর নিই, তাহলে তাদের ভরের যে যোগফল হবে সেটি, তাদেরকে একসাথে মিলিয়ে যদি আমরা একটা নিউক্লিয়াস গঠন করি, তাহলে যে ভর হবে এই দুই ভরের পরিমাণ সমান না। অর্থাৎ আলাদা আলাদা কণা যখন আমরা সেপারেটলি নিউট্রন আর প্রোটন এর ভর নির্ণয় করে যখন আমরা টোটাল যোগ করব, তখন যে মাসটা পাবো সেটি এদের দ্বারা যখন আমরা নিউক্লিয়াস গঠন করে ফেলবো, তখন ওই নিউক্লিয়াসের ভর নির্ণয় করলে যেটা হবে এই দুইটার সমান না, আলাদা আলাদা ভরের যোগফল নিউক্লিয়াসের ভরের থেকে কিছুটা বেশি, অথবা নিউক্লিয়াসের ভর আলাদা আলাদা কণাগুলির ভরের যোগফলের চেয়ে কিছু কম। অর্থাৎ আমরা কণার সমন্বয়ে যখন নিউক্লিয়াস গঠন করি, তখন কিছু ভর এখানে হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যায়, কিছু মাস লস হয়ে যায়, মিস হয়ে যায়। দ্যাট মিসিং মাস ইজ নোন এজ দ্য মাস ডিফেক্ট। এখানে বলা আছে যে পৃথক পৃথক নিউট্রনগুলোর ভরের সমষ্টি তাদের দ্বারা গঠিত নিউক্লিয়াসের চেয়ে কিছুটা বেশি হয়। ভরের এই পার্থক্য, দ্যাট ডিফারেন্স অফ মাস between the summation of nucleon's mass and the nucleus is known as the mass defect. একে ডেল্টা এম দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা এম দেখো এখানে মাস অফ প্রোটন, জেড ইজ দ্য নাম্বার অফ প্রোটন, এ মাইনাস জেড ইজ দ্য নাম্বার অফ নিউট্রন। এই যে প্রোটন এর ভরকে প্রোটন সংখ্যা দ্বারা, নিউট্রনের ভরকে নিউট্রন সংখ্যা দ্বারা গুণ করার পরে যে ভর পাওয়া গেছে সেটা এই নিউক্লিয়াসের ভরের চেয়ে কিছুটা বেশি, এবং এদের যে ডিফারেন্স এটাই হচ্ছে ভর ত্রুটি। এখানে বলা আছে জেড পারমাণবিক সংখ্যা, এম পি প্রোটনের ভর, এম এর নিউট্রনের ভর, এম নিউক্লিয়াসের ভর, আর এ হচ্ছে ভর সংখ্যা। নিউক্লিয়াসের বন্ধন শক্তি
স্বাভাবিকভাবে যে শক্তি দ্বারা একটা নিউক্লিয়াস বন্ধন অবস্থায় থাকে বা যে পরিমাণ শক্তি একটা নিউক্লিয়াসের বন্ধনকে ভাঙতে লাগে বা একটা নিউক্লিয়াসকে ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তিকেই বলা হয় বন্ধন শক্তি। এটা একেবারে লেম্যান ডেফিনিশন, সাধারণ সংজ্ঞা। পুরো নিউক্লিয়াসকে ভেঙে তার উপাদানগুলিকে পরস্পরের প্রভাব থেকে মুক্ত করতে নিউক্লিয়াসকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলা হয়। এখন এটার একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে। আমাদের এইদিকে কেউ জাগ্রত নেই, সবাই আছে। এনিওয়ে, তাহলে উপাদানগুলিকে পরস্পরের প্রভাব থেকে মুক্ত করতে নিউক্লিয়াসকে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে সেটাকেই হচ্ছে বন্ধন শক্তি। এবং এটা কেন হয় বন্ধন শক্তির এই বিষয়টা একটু এখানে বলা হয় যে স্থায়ী নিউক্লিয়াসগুলির ভর নিউক্লিয়াস, এই কথাটা আমরা আগেও বলছি, অর্থাৎ কিছু ভর হারায় বা কিছু ভর অদৃশ্য হয়ে যায়। তার মানে কণা থেকে যখন নিউক্লিয়াস গঠিত হয় তখন এই যে ভরটা হারিয়ে যায়, তার মানে এই যে হারানো ভর শক্তি রূপে বের হয়ে যায়। এবং পরবর্তীতে যদি আমি নিউক্লিয়াসকে ভাঙতে চাই তাহলে যেই পরিমাণ ভর এখানে হারালো বা হারানো ভরের করেসপন্ডিং যে এনার্জি আছে, ঠিক that quantity of energy is required to break a nucleus, এবং ওই পরিমাণ এনার্জিকে বলা হয় হচ্ছে বাইন্ডিং শক্তি, অর্থাৎ ভর শক্তির সমতুল্য যে এনার্জি সেটাকেই বন্ধন শক্তি বলা হয়। আমরা যদি সহজে বলি তাহলে ভর শক্তির সমতুল্য শক্তি বন্ধন শক্তি, এবং আমরা এখানে দেখতেছি যে বাইন্ডিং এনার্জি বি ডেল্টা এম সি স্কোয়ার, আর ডেল্টা এম সমান এই যে এখানে ইকুয়েশন আছে এনার্জিতে যদি আমরা নিই বাইন্ডিং এনার্জি 931 1 mu is equal to 931, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, পার নিউক্লিয়ন বন্ধন শক্তি, অর্থাৎ একটা নিউক্লিয়াস যেমন কার্বন নিউক্লিয়াস, লিসেন অ্যাটেন্টিভ, কার্বনের আছে 12। এখন কার্বনের যে বন্ধন শক্তি আছে, টোটাল বন্ধন শক্তিকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেক নিউক্লিয়নের ভাগে বন্ধন শক্তি কতটুকু পড়ছে, এটাই হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। যে কোনো মৌলের মাস নাম্বার যত, তত ধারা যদি আমি বাইন্ডিং এনার্জিকে ভাগ করি তাহলে প্রত্যেক নিউক্লিয়নের ভাগে যতটুকু পড়ছে সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এখন প্রশ্ন হলো প্রত্যেক নিউক্লিয়াসের এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি সমান? যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যা হবে, কার্বনের ক্ষেত্রে তা হবে, অক্সিজেনের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি সমান নাকি আলাদা আলাদা, সেটাই দেখার বিষয়। এখানে কতগুলি কথা লেখা আছে, এই যে আমি যেগুলো বললাম সেগুলো কি। তো এখন এই যে পরের যে প্রশ্নটা আসলো যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা কি প্রত্যেকের জন্য সমান কিনা, সেটা দেখার জন্য সকল নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করে এই যে ওয়াই অক্ষ বরাবর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এবং এক্স অক্ষ বরাবর ভর সংখ্যা দিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করেছে, এবং লেখচিত্রের বর্ণনা দেখলেই আমরা বুঝতে পারবো যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সকলের জন্য সমান কিনা। তো এইখানের এই যে লেখচিত্র, এটার এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন নিউক্লিয়াস অথবা মাস নাম্বার, আর এভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি যদি সকলের সমান হইতো দেন উই উইল গেট এ স্ট্রেট লাইন। কিন্তু এখানে সমান না, দেখা যাচ্ছে যে প্রথম দিকে এটা বাড়ছে, বাড়ার পরে এখানে আবার দেখা গেছে সুনির্দিষ্ট কিছু পিক আছে, বাড়তে বাড়তে এই যে এটা দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তারপরে আবার এটা আস্তে 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 কমছে। এখন এগুলার এক্সপ্লেনেশন কি? যে এখানে সুনির্দিষ্ট আমরা ৩টা পিক দেখতে পাচ্ছি, হিলিয়ামের একটা, কার্বনের একটা, অক্সিজেনের একটা, আর এখানে যে আয়রন 56 অলসো এখানে মেনশন করা আছে। আয়রন 56 এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ ম্যাক্সিমাম। এখন এই বর্ণনাগুলি আমরা দিচ্ছি, তো আমরা যেটা এখান থেকে বলে নিব যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কনস্ট্যান্ট না, এটা বাড়ছে, বাড়তে বাড়তে একটা পিক, আবার একটু নিচে আসলো, আবার গেল, আবার এখানে ছোট ছোট কতগুলো পিক, তারপরে ম্যাক্সিমাম হলো, পরে আবার আস্তে আস্তে নিচে নেমে গেছে, কিন্তু একেবারে আগের জায়গায় আসে নাই। এটা কেন হলো এইখানেও আমরা দেখাচ্ছি আর একটা, এই যে এখানে দেখাইলাম এই যে মাস নাম্বার অফ দি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে দেখা যাচ্ছে যে বাড়ছে, বাড়তে বাড়তে 8.5 হচ্ছে ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এন্ড দ্যাট অকার্স অনলি ফর দ্য নাম্বার অফ 60, 60 এর জন্য হয়েছে, পরে আবার দেখা গেছে যে 60 থেকে নিয়ে 120 পর্যন্ত আবার এটা কমছে, এবং এটা চলে আসছে 7.5। অর্থাৎ প্রথম দিকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বৃদ্ধি পায়, পরে আবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কমে। কারণ হচ্ছে কি আমরা বলার চেষ্টা করবো, এই লেখচিত্রে গড় বাইন্ডিং কিভাবে ভর সংখ্যার উপর নির্ভর করে তা দেখানো হলো। হালকা নিউক্লিয়াস থেকে শুরু করে ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বৃদ্ধি পায়, এই কথাটা এখানে উঠে নাই। এবং এই বৃদ্ধি অঞ্চলে কোনো কোনো নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তাদের পাশাপাশি অন্যদের চেয়ে বেশি,
এইসব নিউক্লিয়াস বিশেষ স্থায়িত্ব, মোর অ্যাবান্ডেন্ট, এই যে আমরা যেটা এখানে দেখাইছিলাম যে এই যে এদের তুলনামূলকভাবে বেশি। এই যে এখানে কার্বন, হিলিয়াম, তার পাশেরটা লিথিয়ামের চেয়ে হিলিয়ামের অনেক বেশি। আবার কার্বন উপরে উঠছে, এই সামনে যাওয়ার পরে কমে গেছে। আবার অক্সিজেনেরটাও বেশি। এরা অনেক বেশি অ্যাবান্ডেন্ট, মানে অনেক বেশি স্থায়ী। এর জন্য এদের বাইন্ডিং এনার্জি বেশি। প্রাকৃতিকভাবেই এরা স্থায়ী। নেক্সট হলো এই যে এই কথাটা এখানে বলা আছে হিলিয়াম 4, কার্বন 12 এন্ড অক্সিজেন 16, এই জন্য এই ধরনের শীর্ষবিন্দু সুস্পষ্ট। আমরা আরেকটু এইদিকে যারা আছে তাদেরকে একটু দেখি। এইখানে এই মেয়ের ছবি উল্টা হয়ে আছে। একে একটু ঠিক করতে বলো, যারা ওর সাথে কথা বলার সুযোগ আছে। তাহলে হিলিয়াম, কার্বন, অক্সিজেনের জন্য এই ধরনের বিন্দু সুস্পষ্ট, এবং এটার কারণ হচ্ছে যে হিলিয়াম, কার্বন এবং অক্সিজেন এরা খুবই স্টেবল মৌল। এখন মাঝামাঝি অঞ্চলে যেটা দেখা যাচ্ছে A50 থেকে 60 এর দিকে এর মান সবচেয়ে বেশি। মানে মাস নাম্বার যখন 50 থেকে 60, এখানে এর মান সবচেয়ে বেশি, এবং ম্যাক্সিমাম হচ্ছে 8.7, এবং এটা আয়রনের ক্ষেত্রে হয় পরিলক্ষিত। যেমন 50, অর্থাৎ লোহার জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি, এবং এটা 8.79 মেগা ইলেকট্রন। এটা কিন্তু প্র্যাকটিক্যালি যা পাওয়া গেছে। এখন কেউ যদি বলে যে এটা বাড়লো কেন, কমলো কেন, কিছু তো এক্সপ্লেনেশন অবশ্যই আছে। এরপর অতি ধীরে ধীরে আবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কমে যাচ্ছে। সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ মান থেকে, অর্থাৎ সর্বোচ্চ যখন আমাদের হলো সেটা কত, মাস নাম্বার হলো 56। এর জন্য এই মানটা সবচেয়ে বেশি হলো, এবং সবচেয়ে বেশি হওয়ার পরে কুলম্ব বিকর্ষণের জন্য গড় বন্ধন শক্তির মান কমে যায়। আমরা পরবর্তী সময়ে দেখবো যে এই যে নিউক্লিয়ার যে বল, বা একটা একটা নিউক্লিয়ন যে আরেকটা নিউক্লিয়নকে আকর্ষণ করে, তার একটা ধর্ম আছে স্যাচুরেশন ধর্ম। স্যাচুরেশন ধর্মে বলা আছে যে একটা নিউক্লিয়ন তা নিউক্লিয়াসের ভিতরে যতগুলা অন্য নিউক্লিয়ন আছে সবগুলাকে সে আকর্ষণ করতে পারে না। কতগুলাকে আকর্ষণ করতে পারবে এই সংখ্যা সীমিত। কিন্তু কুলম্ব বিকর্ষণ বল, বিজ্ঞানী কুলম্ব যে বলছে ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, এই বিকর্ষণ বলের জন্য নিউক্লিয়াসের ভিতরে যত বড়ই হোক একে অপরকে বিকর্ষণ করে। ফলে নিউক্লিয়াসের ভিতরে এই সংখ্যা, প্রোটন সংখ্যা যত বাড়তে থাকে, বাড়তে একটা সময় দেখা যাবে যে আয়রনের জন্য যে সংখ্যাটা কত, এটা আয়রনের পারমাণবিক সংখ্যা কত, 27 বা 26, আমার এক্স্যাক্টলি মনে মনে পড়ছে না। এরপরেই যখন প্রোটন সংখ্যা বাড়ে তখন দেখা যাচ্ছে যে পরের প্রোটনটা বাড়ছে, দেখা গেল আগে যতগুলো ছিল তাদের সাথে পরেরটার আর নিউক্লিয়ার ফোর্স কার্যকরী হচ্ছে না, কারণ স্যাচুরেশনের উপরে চলে গেছে। কিন্তু কুলম্ব ফোর্স ঠিকই আছে। এর ফলশ্রুতিতে এরপরে প্রোটন সংখ্যা যত বাড়বে, অর্থাৎ অ্যাটমিক নাম্বার যত বাড়বে, কুলম্ব বিকর্ষণ বল তত বাড়বে, কিন্তু আকর্ষণ বল আর বাড়বে না। ফলে দেখা যায় যে তাদের মধ্যে নেট বলের মান ক্রমশই কমে আসবে, এবং আমরা জানি এনার্জি যে ফাংশন অফ ফোর্স, এবং বলের মান যদি কমে আসে তাহলে অবশ্যই তাদের শক্তির মানও কমে আসবে। এইজন্যই 56 এর উপরে যখন যায় তখন কুলম্ব বিকর্ষণ বলের জন্যই মূলত এদের পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি আস্তে আস্তে কমে আসতে থাকে। এরপর অতি ধীরে ধীরে বন্ধন শক্তি হ্রাস পায়। সর্বোচ্চ মান থেকে কুলম্ব বিকর্ষণের জন্য গড় বন্ধন শক্তির মান কমতে থাকে, মেইনলি ফর কুলম্ব রিপালসিভ ফোর্স। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ডিক্রিজেস ফ্রম অ্যাটমিক মাস 56। আচ্ছা, আর কুলম্ব বিকর্ষণ বল যদি না থাকতো তাহলে এটা ধ্রুব হয়ে যেত, মানে একই লাইনে চলতো। ভারী নিউক্লিয়াস যাদের ভর সংখ্যা 180 বা এর বেশি, তাদের জন্য গড় বন্ধন শক্তি 7.5 MeV এর মতো। যে গ্রাফ আমরা অঙ্কন করেছি সেটার রেজাল্ট বলছি আমরা। ভারী অঞ্চলে এ বৃদ্ধি পেলে, মজার ব্যাপার এটা, ভারী অঞ্চলে পরের দিকে এ যদি বাড়তে থাকে তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হ্রাস পায়। আর হালকা অঞ্চলে এ বৃদ্ধি পেলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বৃদ্ধি পায়। মানে প্রথম দিকে এ বাড়তেছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়তেছে, কারণ যত বাড়তেছে তত বেশি সংখ্যক নিউক্লিয়াসকে আকর্ষণ করার সুযোগ পাচ্ছে। এবং এই ঘটনা দিয়ে আমরা পরবর্তী সময়ে একটা চ্যাপ্টার আছে আমাদের নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা ফিশন আর একটা হলো ফিউশন। এই সাহায্যে আমরা ব্যাখ্যা করব। আমরা ততদিন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবা, দেখবা যে আছে। আমাদের প্রায় শেষের দিকে আসছি আমরা এই ক্লাসের। তো আমরা দেখি একটু দেখে নিই কারা আছে। I'd like to give thanks to you everybody for participating in my class. আমি এখন থেকে নিয়মিতই এই ক্লাসগুলো নিব। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই এই ক্লাসগুলো করা। আশা করি পরের ক্লাসগুলোতেও থাকবা। এখানে তোমরা তোমাদের আইডির নাম একটু চেঞ্জ করে এই ডিভাইসের নাম থেকে পৃথক করে রাখলে আমাদের পক্ষে সহজ হবে। আমরা উই ক্যান অ্যাড্রেস ইউ। কারা কারা আছো তাদেরকে আমরা বলতে পারবো যে কারা কারা আছে। সেপারেশন এনার্জি বা পৃথকীকরণ শক্তি, কোন নিউক্লিয়াস হতে কোন কণাকে, যেমন আলফা কণা, ডিউট্রন, প্রোটন, নিউট্রন,
ইত্যাদি পৃথক করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে উৎক্ষেপণ, পৃথকীকরণ or separation energy বলা হয়। লাস্ট হচ্ছে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি এবং পৃথকী শক্তিকরণের শক্তির মধ্যে পার্থক্য। এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে। এটা পড়ার মধ্যে আর তেমন কোনো ডিফারেন্স নাই। এটা বইয়ের মধ্যেও আছে, সেখান থেকে পড়ে নিও। তো মোটামুটি এই ছিল আমাদের ২য় ক্লাসের আলোচ্য বিষয়। আশা করি কিছু না কিছু হলেও এইখান থেকে বুঝতে পেরেছো আমাদের আলোচনা। আমরা এই প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি এবং পৃথকীকরণ শক্তির পার্থক্যটা আর আমি এখানে পড়লাম না, একটু দেখে নিও। আবার আমরা আগামীকালকে ক্লাস নেব। আমি সময় বলে দিব। তো যারা পারো তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর অংশগ্রহণ করার সময় অবশ্যই অংশগ্রহণ করতে যেয়ে আবার সবাই একত্রিত হয়ে স্বাস্থ্যবিধি না মানার জন্য মানে মেনে চলবা, এটাই আহ্বান জানাচ্ছি। এই যে আমাদের এটা মনে হচ্ছে দিহান। তুই কি গ্রামের বাড়িতে আসছো নাকি দিহান? মনে হচ্ছে গ্রামের বাড়িতেই আছে। দেখতে পাচ্ছি। অত ব্রাইট দেখা যাচ্ছে আসসালামু না। আলাইকুম স্যার, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে দিহান। আছি স্যার, একসাথে আমরা এখানে দুইজন। সেলিনা, ওকে দেখতে পেলাম না। স্যার বাড়িতে আসছি। তো যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরের ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার এই ক্লাস শেষ করলাম। এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস নেব এবং পরের চ্যাপ্টার থেকে শুরু করব। আগামীকালকে আমি আবার জানিয়ে দিব। আশা করি সবাই পার্টিসিপেট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ স্যার। এই আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।